ডামাডোলে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। উন্নয়নের সারথীদের হঠাৎ করে রাস্তায় শান্তি বজায় রাখতে অস্ত্র ধরার ছবি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া সহ দেশি বিদেশি মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিভাবে সারা দেশ অচল করে দেওয়ার জন্য সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চালানো হয় সেই বিষয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি। একটা বিষয় আপনি দেখেন যে বিরোধী দলের প্রায় 50 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, তুঙ্গে উঠেছে বিএনপির আন্দোলন, তবে পুলিশও থেমে নেই। যেখান থেকে পারছে যুবদল নেতা বিএনপির কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, এমনকি তাদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। বিএনপি নেতাদেরকে না পেলে তাদের পরিবার পরিজনকে, স্ত্রী সন্তানকে হুমকি দিচ্ছে, নানা রকম অকথ্য ভাষায় গালিগালাজ করছে এই পুলিশ নামের কুলাঙ্গাররা। এদিকে নুরুও থেমে নেই, একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে। এছাড়াও আওয়ামী লীগের এসব মানসরূপী পশু তো রয়েছেই, এরাও নানাভাবে হামলা চালাচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের সহায়তায়। এসব নিয়ে আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি সহ কয়েকটি সংস্থা কাজ করে। তাদের বাহিরেও কেন সরকার দলের সমর্থকরা অস্ত্র হাতে ঘুরছেন? পুলিশি পাহারায় কেন তারা মহড়া দিচ্ছেন? আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আজকে দীর্ঘদিন 1971 থেকে এই পর্যন্ত আছি, আর যত জীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আছি আর থাকবো। এই জন্য আপনি পুলিশের সামনে লাঠি নিয়ে? পুলিশের সামনে আমি যেভাবে আমার আহত করছে প্রথম পাশে, তখন আমি চিন্তা করলাম নিজের জানের জন্য আরো 10টা জান যাইবো। আমি নিজে অগ্রসর হওয়াতে আরো 10টা লোক আমার সাথে অগ্রসর হয়েছে, আর না হলে এরকম এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আসতো না। আপনি আসার পরে নিয়ন্ত্রণে আসছে? অবশ্যই। রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের হাতে দেয়নি বাংলাদেশের সংবিধান। রাজনৈতিক ডামাডোলে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। উন্নয়নের সারথীদের হঠাৎ করে রাস্তায় শান্তি বজায় রাখতে অস্ত্র ধরার ছবি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া সহ দেশি বিদেশি মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বাংলাদেশের আইনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা ফৌজদারি অপরাধ। শান্তি সমাবেশের নামে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়াটাও অপরাধ। পুলিশ বা প্রশাসনের সাথে আওয়ামী লীগের সব লাঠিয়াল বাহিনী, অস্ত্রধারী বাহিনী যুক্ত হয়েছে। প্রকাশ্যে অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে জনমনে ভীতি, আতঙ্ক তৈরি করে ক্ষমতায় টিকে থাকার জন্য আরও একটি বিতর্কিত নির্বাচনের ছক কষছে আওয়ামী লীগ। সরকার দলের এই সকল অস্ত্রধারী লাঠিয়াল বাহিনী তাই এখন থেকেই শোডাউনে নেমে পড়েছে। হামলা মামলা করে তাদেরকে কোণঠাসা করে রেখেছে। কাজী এই যে রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রীয় শক্তি, তার বিরুদ্ধে তো নিরস্ত্র জনগণের দাঁড়ানো মুশকিল। তো কাজী আমরা চেষ্টা করছি আমাদের এই আন্দোলনে কিভাবে পুলিশকে সম্পৃক্ত করা যায়, কিভাবে সামরিক বাহিনীকে সম্পৃক্ত করা যায়, কিভাবে বিচার বিভাগকে সম্পৃক্ত করা যায়, এবং হরতাল অবরোধের পরে কিভাবে সারা দেশ অচল করে দেওয়ার জন্য সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চালানো হয় সেই বিষয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা করছি। একটা বিষয় আপনি দেখেন যে বিরোধী দলের প্রায় 50 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 1020। তাও তো আপনার বলা চলে আরো 49,80,000 নেতা কর্মী গ্রেপ্তার আছে। 1 লক্ষই গ্রেপ্তার করুক, কতজনকে গ্রেপ্তার করবে? আন্দোলনের কৌশলের অংশ হিসেবেই কখনো 2 কদম আগাই, কখনো 1 কদম পিছাই। তবে এইটুকু বলতে পারি, আন্দোলনের মোমেন্টাম এখনো শেষ হয়ে যায়নি, আন্দোলনের সময় শেষ হয়ে যায়নি। তীব্র আন্দোলন সামনে দেখতে পাবেন, কারণ আমাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নাই। আমরা পরিবেশ পরিস্থিতি বুঝেই আমাদের চূড়ান্ত এবং সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে আবির্ভূত হবে। এবং এইটুকু বলতে পারি, 7ই জানুয়ারি এদেশে কোনো প্রশাসনের নির্বাচন হবে না। আপনারা দেখবেন। বন্ধুরা, নুরুল হক নুরু বলছে যে 7 তারিখ নির্বাচন করতে দেওয়া হবে না। এমনকি বাংলাদেশ সরকার কিন্তু আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করছে। আমেরিকা কিন্তু বাংলাদেশের ময়দান ছেড়ে যায়নি, তারা এখনো তাদের দাবি অব্যাহত রেখেছে এবং তারা নানা রকমের ব্যবস্থা নিচ্ছে। এমনকি 5 জন আমেরিকা প্রতিনিধিও নির্বাচনের আগে বাংলাদেশে আসবে বলে জানা গেছে। তো বন্ধুরা, নুরুল হক নুরু কি বলছেন তা আমরা শুনবো এবং আমেরিকা কি ব্যবস্থা নিতে যাচ্ছে তাও জানবো। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে।
সংসদের জায়গায় অবরোধের সমর্থনে মূলত যুব দলের একটি জটিকা মিছিল বের করেছিল, সেখান থেকে মূলত এই যুব দলের একজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূলত প্রথম ডিবির একজন সদস্য গ্রেপ্তার করে, পরবর্তীতে পুলিশ সদস্য ইউরোপীয় ইউনিয়ন ব্যাপকভাবে রেগে ফুঁসে আছে হাসিনার উপর, বিশেষ করে মানবাধিকার কর্মীদের উপর নির্যাতন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, মানবাধিকার এবং আদিলুর রহমান এলেমকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রাখার কারণে ইউনুসকে নোবেল জয়ী, যিনি একজন নোবেল জয়ী ব্যক্তি, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করার কারণে এবং বাংলাদেশের বিচার বিভাগকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে স্বৈরতন্ত্র ঢুকানোর জন্য, চীনের অনুপ্রবেশ ঢুকানোর জন্য, চীনকে ফলো করে গণতন্ত্র বিলুপ্ত করে রেজিজম প্রতিষ্ঠা করার জন্য, এই সমস্ত বিষয়ের জন্য বাংলাদেশের উপর ব্যাপকভাবে ক্ষেপে আছে ইউরোপীয় ইউনিয়ন। এখন শেখ হাসিনা যাচ্ছে ব্রাসেলসে, সে ভাবছে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে তার যে মিটিং একটা হবে, সেখানে তিনি তার এই বিষয়গুলো তুলে ধরবেন। ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে জোরালোভাবে বলেছে যে আদিলুর রহমানের সাথে যা করা হয়েছে তা খুবই দুঃখজনক। এছাড়াও বাংলাদেশে এনজিও, নিরাপত্তা কর্মী এবং অন্যান্য যারা রয়েছে তাদের সাথে যে আচরণ করা হচ্ছে তা নিয়ে ব্যাপকভাবে ক্ষেপে আছে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকার অন্যান্য সংস্থাগুলো। তবে এখানে আমেরিকার মধ্যে কিন্তু বাংলাদেশ গার্মেন্টস পোশাক শিল্পের ক্ষেত্রে কোনো ধরনের জিএসপি সুবিধা পায় না। এখানে গার্মেন্টস শিল্পের কথাটি কেন আসছে? কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা 80% নির্ভর করে গার্মেন্টস ব্যবসার উপর এবং এই গার্মেন্টস ব্যবসার বেশিরভাগই হচ্ছে আমেরিকান। তবে তার চেয়ে আরো বেশি পরিমাণে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে। কিন্তু এই গার্মেন্টস শিল্পটা টিকে আছে জিএসপি সুবিধার উপর নির্ভর করে। সরকার যদি এখন সুষ্ঠু নির্বাচন না দেয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি করার চেষ্টা না করে, তাহলে তারা কিন্তু খুব কঠোর পদক্ষেপ নেবে। তো শেখ হাসিনার এই সফরটা খুবই হাস্যকর এবং খুবই বোকার মতো আচরণ যিনি তা করতে যাচ্ছেন। কারণ এমনিতে পুরো ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সরকারের এই সমস্ত কার্যক্রমের জন্য তার উপর রেগে আছে এবং তারা পদক্ষেপ নিচ্ছে যে বাংলাদেশকে আরো কিভাবে ফকির রাষ্ট্রে পরিণত করা যায়। ইউরোপীয় ইউনিয়ন হাসিনার সাথে প্রেসিডেন্টের যে বৈঠকটা রয়েছে সেখানে তো হাসিনাকে আরো সাহায্য করবে, অথচ হয়তো তিনি কয়েক কোটি টাকা পাবে এই ব্রাসেলসের মিটিং এ যাওয়ার জন্য। তবে সে যেটা চায় সেটা তো আর পাবে না, সে তো আর ক্ষমতা পাবে না। তো চলুন এ বিষয়ে কিছু কথা জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনে আসি। বন্ধুরা, এভাবে 2024 সাল পর্যন্তই কিন্তু বাংলাদেশ ট্যাক্স ফ্রি সুবিধাগুলো পাবে, অর্থাৎ জিএসপি প্লাস হওয়ার আগ পর্যন্ত। কিন্তু জিএসপি প্লাস হওয়ার পর কিন্তু ট্যাক্স দিতে হবে সরকারকে। আর সেই সময় যেটা হবে, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বাজার হারিয়ে ফেলবে, বড় বাজারটি হারিয়ে ফেলবে সরকার। তো এই ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অবৈধ অভিবাসী, প্রচুর অবৈধ অভিবাসী রয়েছে বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এবং সবচেয়ে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু যে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে তা হচ্ছে বাংলাদেশের এই নির্বাচনে জামাত এবং বিএনপি নির্বাচনে আসছে কিনা এবং জামাতের জন্য, বিএনপির জন্য সেই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে কিনা, এবং যে মানবাধিকার কর্মীরা এখনো জেলে বন্দী রয়েছে, বিশেষ করে আদিলুর রহমান এবং এলেনের মতো মানবাধিকার কর্মীরা যারা 15 মে হেফাজতের গণহত্যা নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছিল, তাদেরকে সরকার কেন এখনো ছেড়ে দিচ্ছে না এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা কেন বাতিল করছে না, এইসব বিষয়গুলো হাসিনাকে কিন্তু ওইখানে গিয়ে পা ধরে জবাবদিহি করতে হবে। তো বন্ধুরা, নির্বাচন ঠিক না হলে, মত প্রকাশের স্বাধীনতা না দিলে এবং অবাধ নির্বাচনের সুযোগ যদি না দেয়, সঠিকভাবে যদি মানুষকে ভোট দিতে না দেয়, তাহলেই কিন্তু বাংলাদেশের জিএসপি সুবিধা বাদ করে দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। শেখ হাসিনা আসলে একটা শেষ চেষ্টা করতেছে এবং তিনি আরো অনেক ইউরোপীয়